আমাদের দেশের পলিটিক্সটাই তো দীর্ঘদিন ধরে চলছে অবিশ্বাস অনাস্থার উপর। এবং যখন অবিশ্বাস এবং অনাস্থা এবং মুনাফেকি আপনার পলিটিক্সের কালচার হয়ে যায় এবং আমানতের খেয়ানত, জনগণের যে আমানত, তার যে কনস্টিটিউশনাল রাইট, ডেমোক্রেটিক রাইট, এটা তো আমানত। তো আমরা এই জুলাই আন্দোলনে, অভ্যুত্থানে জনগণ, সে যেই দলেরই হোক বা যার যেই মতেরই হোক, তারাও তো অন্তর্বর্তী সরকারকে নিঃশর্ত ম্যান্ডেট দেয় নাই। এই যে আমানত, এই আমানতের কিন্তু কন্ডিশনাল, যে তারা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন উপহার দিবে। এবং এই ডেমোক্রেটিক ট্রানজিশনের যে সংখ্যার জায়গাগুলো যেগুলো আপনি বললেন, প্রত্যেকটাই কিন্তু আপনার ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়েই আমাকে অ্যাচিভ করতে হবে। এমন এটা আমাদের পলিটিক্সটা তো হয়ে গিয়েছে একটা অপরিকল্পিত নগরায়নের মতো। বিল্ডিং কোড মানা হয় নাই, বিল্ডিং তৈরি হয়ে গেছে। তো এইরকম অপরিকল্পিত যে নগরায়নের মতো যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইলেকশনের পরবর্তী যে আশঙ্কা সেটি যেমন থাকে, ইলেকশনের আগে যে আশঙ্কা সেটিও থাকে। তো সেটা আপনি রিজলভ করবেন কিভাবে? আপনি যদি বলেন যে না, যেহেতু আশঙ্কা রয়েছে তাহলে অন্তর্বর্তী সরকারই চলতে থাকুক, এটাও তো কোনো সমাধান না। আমাদের কনস্টিটিউশন বলছে, আমাদের পলিটিক্যাল প্র্যাকটিস বলছে যে একটা নির্বাচিত রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেটা যদি করতে হয়, তার সমস্ত সংখ্যাকে বিবেচনায় নিয়ে, বা আমি যদি আরেকটু গুড গভর্নেন্সের ভাষায় বলি, যে অল প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জেসকে সামনে রেখেই কিন্তু আমাকে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের যে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস, তার মধ্যে আমাকে ঢুকতে হবে। এবং সেটা ঢোকার জন্যই ডিসেম্বর ওয়াজ এ ভেরি গুড রোড ম্যাপ অ্যান্ড গুড গাইডলাইন। সেটা হতে পারত, কিন্তু বিএনপি এই জায়গাটাতে সারেন্ডার করেছে এবং তারা একটা জেন্টলম্যান এগ্রিমেন্টে গিয়ে তারা প্রকৃতপক্ষে আন্দোলনের মাঠ থেকে নিজেদেরকে প্রত্যাহার করেছে। যে দাবিটা তাদের ছিল, যে উপদেষ্টাদের পদত্যাগ ইত্যাদি ইত্যাদি, তারা বিভিন্ন ছিল এবং যাদের পদত্যাগ তারা দাবি করেছিল তাদের সামনে রেখেই তারা মিটিং করেছে। এবং লন্ডন বৈঠকেও কিন্তু একজন ব্যক্তি ছিলেন। ফলে আপনি দেখতে পাচ্ছেন তাদের যে রিটালিয়েশন, তাদের যে পশ্চাৎপসরণ, সেটা কিন্তু বিভিন্নভাবে প্রতিভাত। ফলে এই জেন্টলম্যান এগ্রিমেন্ট যদি সংখ্যা দূর করার জন্য হয়, কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হলো মানুষ তো একটা আনলিমিটেড ইন্টারিম গভর্নমেন্ট চায় না। ইন্টারিম গভর্নমেন্ট নিজেও তো বলেছে 30 জুনের পর তিনিও চান না, কিন্তু ওনার যে আমল, ইমানের সাথে তো আমল জড়িত, আমল তো বলে দিবে যে কতটা ইমান এখানে রিফ্লেক্টেড। তো সুতরাং এখানে পলিটিক্যাল আমল এবং পলিটিক্যাল ইমানের প্রশ্ন কিন্তু এখানে ভেরি মাচ রেলেভেন্ট। তো সেই জন্য আমি মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের দেশে যে ইউনিক পরিবেশ তৈরি হয়েছে, যেটা মঞ্জু ভাই বললেন, যা আগে কোনোদিন হয় নাই, সেনাপ্রধানের সাথে বৈঠক, যা আগে কোনোদিন হয় নাই লন্ডনে বৈঠক, আমরা দেখি যে আফগানিস্তানের পলিটিক্যাল বৈঠক হয় কাতারে। আমি জানি না আমাদের বৈঠক কাতারে আরেকটা হবে কিনা। তো সেই জন্য আমার যেটা মনে হচ্ছে যে আমাদের দেশের নাগরিক সমাজ, আইনজীবীরা, প্রফেশনালরা, তারা একটা সংস্কারের একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে চেয়েছিল, সেটি কিন্তু অন্তর্বর্তী সরকার দিতে পারেনি। এবং নির্বাচনের ক্ষেত্রে একটা দৃশ্যমান অগ্রগতি দেখতে চেয়েছিল, অ্যাটলিস্ট তারিখ নির্ধারণের ক্ষেত্রে, সেটাও কিন্তু 3টি তারিখের মধ্যে চলে গিয়েছে। এবং রমজানের আগে পরিবেশ পরিস্থিতি কোন জায়গায় যায় আমরা জানি না, কারণ আমরা যারা বাংলাদেশপন্থী, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। আমাদের করিডোরের প্রশ্ন এখনো মীমাংসিত হয় নাই, আমাদের বন্দরের কোশ্চেন এখনো মীমাংসিত হয় নাই, লুটের টাকা ফেরত আনার কোনো উদ্যোগ আমরা দেখছি না, পাচার হয়ে যাওয়া যে অর্থনীতি, সেটাকে পুনরুদ্ধারের আমরা কোনো লক্ষণ দেখছি না। ওগুলো চান, আবার নির্বাচনও যদি চাইতে থাকেন তো এগুলো তো বারবসিক জিনিস না, এগুলো একই সঙ্গে চলতে পারে। আপনি চলতে পারতো এবং চলতে পারে, কিন্তু আমরা সেই জায়গাটাতে লক্ষণীয় কোনো অগ্রগতি, যেটা আমাদের ইসলামী আন্দোলনের যে ভাই বললেন, হাফেজ বারি ভাই, খুবই কারেক্টলি উনি অ্যাড্রেস করেছেন যে সন্দেহের জায়গা তো অনেক। তো সেটাতে আপনাকে তো একটা এক্সাম্পল দিয়ে দেখাতে হবে যে এই জায়গাটা আমাদের সফলতা আছে, কিন্তু আমরা সেই সফলতার জায়গাটা দেখতে পাচ্ছি না।